আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তাসিন চৌধুরী আবারও তোমাদের সাথে চলে আসছি। অ্যান্ড আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সর্বশেষ অধ্যায় অর্থাৎ পরিবেশ ও বাস্তুতন্ত্র অধ্যায়টা শুরু করব। তো ভিডিওটি যদি তুমি দেখে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা অ্যান্ড একটা লাইক দিয়ে অলওয়েজ পাশে থাকবা। অ্যান্ড আমি তোমাদের চতুর্দশ অধ্যায় অর্থাৎ পরিবেশ ও বাস্তুতন্ত্র অধ্যায়টি শুরু করি। আমাদের চারপাশে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ, সেটা আমরা সবাই জানি। তো এই পরিবেশে দেখো, ভূমণ্ডল বিভিন্ন পরিবেশ আছে। এসব পরিবেশকে আমরা স্বাদু পানি, লোনা পানি ও স্থল, এই তিনটা ভাগে ভাগ করতে পারি। এই লাইনটা গুরুত্বপূর্ণ, এই লাইনটা তোমরা একটু দেখাবা। এরপরে ভাইয়া প্রথম আমরা আমরা প্রথম পৃষ্ঠায় খুব একটা গুরুত্বপূর্ণ কিছু পাচ্ছি না, তবে আমরা এর পরের পৃষ্ঠায় গেলে দেখতে পাবো মূল ব্যাপার, যে বাস্তুতন্ত্র। ভাইয়া বাস্তুতন্ত্র জিনিসটা আসলে কি ভাইয়া? বাস্তুতন্ত্র জিনিসটা হচ্ছে এই দেখো, যে প্রতিটি বাসস্থানের বিভিন্ন এলাকায় জলবায়ু, আবহাওয়া ও অন্যান্য অজীব ও জীব উপাদানের মধ্যে বিস্তর পার্থক্য দেখা যায়। এসব পার্থক্যের কারণে পৃথিবী জুড়ে স্থানভেদে বিচিত্র সব জীবের বসতি। বনজঙ্গলে তুমি যে ধরনের জীব দেখবে, পুকুরে বসবাসরত জীব তাদের থেকে ভিন্ন। সো ভাইয়া, আমরা এক কথায় যেটা পড়বো সেটা হচ্ছে যে যে কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদানসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে যে পরিবেশতন্ত্র গড়ে ওঠে তাই বাস্তুতন্ত্র নামে পরিচিত। সবচেয়ে ভাইয়া গুরুত্বপূর্ণ লাইন হবে এটাই, যে হচ্ছে কোনো একটি পরিবেশ পরিবেশের অজীব এবং জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশ যে তন্ত্র গড়ে ওঠে তাই বাস্তুতন্ত্র নামে পরিচিত। এতটুকু তোমরা ভাবে পড়বা তাহলে হবে। অ্যান্ড নেক্সটে আমরা দেখতে পাবো যে বাস্তুতন্ত্রের উপাদান, বাস্তুতন্ত্রের অজীব উপাদান এবং জীব উপাদান। অজীব উপাদান কি হতে পারে ভাইয়া? অজীব উপাদানে দেখো খনিজ লবণ, মাটি, আলো, পানি, বায়ু, তাপ, আর্দ্রতা, এগুলাই। আর জীব উপাদান কি হতে পারে? জীব উপাদান হচ্ছে উৎপাদক, উৎপাদক, খাদক এবং বিয়োজক। তোমরা এক কথায় এই যে বাস্তুতন্ত্রের উপাদান, এই জায়গা থেকে ভাইয়া একটা সিকিউ কনফার্ম, এখান থেকে প্রশ্ন আসবেই। সো এটা অবশ্যই ভালো করে, খুবই খুবই ভালো করে পড়বা। এরপরে দেখো যে আম, অজীব উপাদান এবং জীব উপাদান। অজীব উপাদানটা সাধারণত ক্ষতে দেয়, এটা ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। এবং তারপরে হচ্ছে তোমার জীব উপাদানটা গয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং ঘয়ের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটাই। সো প্রত্যেকটা স্তরে এই জিনিসগুলো পাবা, অ্যান্ড এগুলো তোমরা পড়বা যে জীব উপাদানটা কি, তারপরে হচ্ছে অজীব উপাদানটা কি। এটা পড়লেই তোমরা বুঝতে পারবা। তো উৎপাদক, উৎপাদক হচ্ছে এই দেখো সবুজ উদ্ভিদ যারা নিজেরাই নিজের খাদ্য তৈরি করতে পারে। খাদক বা ভক্ষক যারা হচ্ছে উদ্ভিদ খেয়ে জৈব পদার্থ হিসেবে বিভিন্ন জিনিস সঞ্চয় করবে, তারাই হচ্ছে ভক্ষক। এই খাদক বা ভক্ষককে আবার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। সেটা হচ্ছে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক। এই কয়েকটা থেকে ভাইয়া অনেক অনেক এমসিকিউ দেয়, অনেক এমসিকিউ দেয় ভাইয়া। সো এই তিনটা জীবনও স্কিপ করবা না, খুবই ভালো করে পড়তে হবে ভাইয়া। দেখো, এই প্রথম স্তরের খাদকের মধ্যে আছে হচ্ছে গরু, ছাগল, যেগুলো হচ্ছে লতা পাতা খায় ভাই, এক কথা মনে রাখবা। তারপরে দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে পাখি, ব্যাঙ, মানুষ ইত্যাদি, আর এদেরকে মাংসাশী নামেও পরিচিত, এই জিনিসটা মনে রাখবো অবশ্যই। তারপরে তৃতীয় স্তরের খাদক হচ্ছে যারা দ্বিতীয় স্তরের খাদকদের খায় তারা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। সো এগুলো পড়বা, পড়লেই হবে। অ্যান্ড তারপরে দেখতে পাবা যে বিয়োজক, বিয়োজক হচ্ছে ভাইয়া পচনকারী। এক কথায় আমরা যে এত কিছু মানে খাচ্ছি, ইয়া করছি, এইগুলো ময়লা টয়লা সব যা পচাই দিচ্ছি সেটা হচ্ছে বিয়োজক। আবার ধরো যে কোনো একটা পশু, পশু মারা গেছে, তো ওই পশু মারা যাওয়ার পর ওই পশুটাকে একদম পচায় ফেলবে হচ্ছে বিয়োজক। এতটুকু পড়লে বুঝতে পারবা। নেক্সটে দেখবা বাস্তুতন্ত্রের প্রকারভেদ। বাস্তুতন্ত্র কোন কোন জায়গায় হয়, দেখো স্থলজ বাস্তুতন্ত্র। স্থলজ বাস্তুতন্ত্র কিভাবে কোন জায়গায় হয় এটা দেখবা। এটা একটু রিডিং দিবা ভাই, এটা একটু রিডিং দিবা। নেক্সটে দেখবা জলজ বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় অলওয়েজ প্রশ্ন দেয় ভাইয়া। সো এটা স্কিপ করার কোনো চান্স নাই। দেখো জলজ বাস্তুতন্ত্র প্রধানত কয় ধরনের? তিন ধরনের: পুকুরের বাস্তুতন্ত্র, নদ নদীর বাস্তুতন্ত্র এবং সমুদ্রের বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্রগুলো ভাই তোমরা ভালো করে পড়বা, এটা পড়বা, পরীক্ষায় আসবে 100-তে 100। নেক্সটে দেখো যে খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল। তোমরা পূর্বের শ্রেণীতে এই খাদ্য শৃঙ্খল বা খাদ্যজাল সম্পর্কে ধারণা পেয়েছো। খাদ্য শৃঙ্খল হচ্ছে ভাইয়া পৃথিবীর প্রত্যেকটা জীব দেখো, প্রত্যেকটা জীব দেখো একটা না একটা কিছু খেয়ে বেঁচে আছে।
দেখো যেমন ঘাস, ঘাস খায় কে? পতঙ্গ, পতঙ্গকে খায় কে? ব্যাঙ, ব্যাঙকে খায় কে? সাপ, সাপকে খায় ঈগল। সো এরকম একটা যে সুন্দর একটা শৃঙ্খল, এটা হচ্ছে ভাইয়া খাদ্য শৃঙ্খল। আর খাদ্য জাল, খাদ্য জালের মধ্যে পড়ছে ভাইয়া এই দেখো টিকটিকি, টিকটিকি কি খায়? এই দেখো এই সব ইয়াটা খায়। আবার এই সব ইয়াটা কাকে খায়? এই যে ঘাসটাকে খায়। একটা একদম পুরা একটা সাইকেলের মধ্যে পরিণত হয়েছে ভাইয়া। সো এটাকে ফুড সাইকেল বা খাদ্যজাল বলা হয়। নেক্সটে দেখবা যে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, মূলত এই দেখো এ ওকে খাচ্ছে, ও ওকে খাচ্ছে, অন্য নেগেটিভ মাইন্ডের খাওয়া ভাই। যাই হোক, এ ওকে খাচ্ছে, ও ওকে খাচ্ছে, খাইতে খাইতে দেখো যে এরা একে অপরের মধ্যে শক্তির যে আদান প্রদান সেটা করছে ভাইয়া। সো এইটাই হচ্ছে মূলত এখানে বলেছে, অ্যান্ড এতটুকু পড়লে তোমরা বুঝতে পারবা, এতটুকু রিডিং দিয়ে দিবা তাহলেই হবে। অ্যান্ড বাস্তুতন্ত্রের ভূমিকা, ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফর ঘ নাম্বারের জন্য এতটুকু পড়বা। তো আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাস করার জন্য বিশেষভাবে জানানো হলো। সবাইকে আসসালামু আলাইকুম।